গাজায় মানবিক সহায়তা বাধাগ্রস্ত করছে ইসরায়েল, জাতিসংঘের উদ্বেগ। জাতিসংঘ জানিয়েছে গত সপ্তাহে গাজায় পরিচালিত প্রায় অর্ধেক মানবিক সহায়তা মিশন বাধাগ্রস্ত হয়েছে ইসরায়েলের কারণে। বৃহস্পতিবার জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানান, অনুমোদনপ্রাপ্ত মিশনগুলো মাঠ পর্যায়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছে। প্রতিবেদন অনুযায়ী 89টি সহায়তা প্রচেষ্টার মধ্যে মাত্র 59% সফল হয়েছে। এর মধ্যে সীমান্ত থেকে ত্রাণ সংগ্রহ এবং রোগী সরিয়ে নেওয়ার কাজও আটকে গেছে। জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটতে পারে। ইতিমধ্যেই উত্তর গাজা থেকে প্রায় 20,000 মানুষ দক্ষিণে পালিয়েছে। এ পর্যন্ত প্রায় 60,000 মানুষ গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের ভাষ্যমতে গাজার আশ্রয়কেন্দ্রগুলো এখন অতিরিক্ত ভিড়, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চরম ঝুঁকির মধ্যে আছে। আন্তর্জাতিক অঙ্গনে গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। গাজায় একদিনে 61 ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের কড়া সতর্কবার্তা। ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনে গাজায় নিহত হয়েছেন অন্তত 61 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ছিলেন মানবিক সহায়তার খোঁজে যাওয়া 19 জন সাধারণ মানুষ। এছাড়া অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরও 4 জন, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া হামলায় গাজার রাজধানী নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সুজাইয়া, জাইতুন ও সাবরা এলাকায় ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু জাইতুনের দক্ষিণে ধ্বংস হয়েছে 1,500-এর বেশি ঘরবাড়ি। এদিকে গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং বাস্তুচ্যুত হতে পারে প্রায় 10 লাখ ফিলিস্তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস একে যুদ্ধের ভয়াবহ নতুন ধাপ হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, এই অভিযান লাখো মানুষকে আরও গভীর বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। অন্যদিকে ইসরায়েলি সেনারা দাবি করছে, তারা হামাস যোদ্ধাদের শেষ শক্ত ঘাঁটি গাজা নগরীকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। তবে নিহতদের মধ্যে নারী, শিশু এবং আশ্রয়কেন্দ্রে থাকা মানুষও রয়েছে। গাজার পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ইউক্রেনে ভয়াবহ রুশ হামলা, ট্রাম্প ক্ষুব্ধ কিন্তু বিস্মিত নন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 4 জন শিশু রয়েছে। শহরের প্রতিটি জেলায় এই হামলা চালানো হয়, আর এতে বহু ভবন ও অফিস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো 29 আগস্টকে শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন। এদিন রাজধানীতে পতাকা অর্ধনির্মিত থাকবে এবং বিনোদনমূলক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে বেসামরিক মানুষ হত্যার ভয়ঙ্কর ও ইচ্ছাকৃত ঘটনা বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, নিহতদের মধ্যে শিশু রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন মিশনের কার্যালয় সহ বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় ক্ষুব্ধ হলেও বিস্মিত নন বলে জানিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, আগস্ট জুড়ে ইউক্রেনের হামলার রাশিয়ার প্রায় 20% তেল শোধনাগার ধ্বংস হয়েছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট চান যুদ্ধ দ্রুত শেষ হোক। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় বসতে প্রস্তুত নন বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ফলে রাশিয়া ইউক্রেন বৈঠক নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ায় 6 সৈন্য নিহত, সিরিয়ান নিন্দা। সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় 6 সেনা নিহত হয়েছেন। কিসওয়ে এলাকায় একটি প্রাক্তন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তারা জানায়, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলি ড্রোন থেকে অন্তত 3 দফা হামলা চালানো হয়। এই ঘটনায় 6 সেনা নিহত হয়েছেন। এদিকে এর আগে গোলান মালভূমির কাছে তারানজা গ্রামে ইসরায়েলি হামলায় একজন যুবক নিহত হন। উল্লেখ্য, বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই ইসরায়েল সিরিয়ার ভিতরে একাধিক সামরিক অভিযান চালিয়ে আসছে। তবে সর্বশেষ হামলা সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, মার্কো রুবিও। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধ নিরসনে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ টেকসই সমাধানের জন্য যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের পক্ষে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। রুবিওর ভাষায়, স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের কূটনৈতিক প্রচেষ্টার বিরোধী নয়, বরং এটি সমাধানকে আরও শক্তিশালী করে। তিনি ইরানি নেতাদের প্রতি আহ্বান জানান, যেন দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন না করে এবং শান্তির পথে থেকে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে।
অন্যদিকে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করেছে এবং বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই ঘটনা প্রবাহের পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন সকালের সংবাদের। যুক্তরাষ্ট্র ছাড়া সবাই ইসরায়েলের বিরুদ্ধে, জাতিসংঘে গাজা দুর্ভিক্ষ ইস্যুতে তেল আবিবকে দায়ী। গাজায় ভয়াবহ মানবিক সংকট ও দুর্ভিক্ষের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি দেশ। ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের যৌথ বিবৃতিতে বলা হয় এই দুর্ভিক্ষ মানবসৃষ্ট এবং তা ইসরায়েলের কারণে ঘটছে। বৈঠকে আলজেরিয়ার প্রতিনিধি অভুক্ত শিশুদের ছবি ও নিহত সাংবাদিক মরিয়ম আবু দাগ্গারের লেখা আবেগঘন চিঠি উপস্থাপন করেন, কিন্তু ইসরায়েলের প্রতিনিধি সেসবকে মিথ্যা বলে দাবি করে পাল্টা বিতর্কে জড়ান। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। তারা গাজার ক্ষুধার সমস্যাকে স্বীকার করলেও আইপিসির প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছে এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে নেতানিয়াহু প্রশাসনের কঠোর সমালোচনা করেছে। গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনার ঝড় আরও তীব্র হচ্ছে। ইউক্রেনে ইইউ ও ব্রিটিশ স্থাপনায় রাশিয়ার হামলা, অসন্তুষ্ট ট্রাম্প। ইউক্রেনে রাশিয়া আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে ইইউ ও ব্রিটিশ কূটনৈতিক স্থাপনা এবং বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ প্রশাসনের তথ্য মতে এই হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন এবং রাতভর উদ্ধার কাজ চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলাকে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর দ্বিতীয় বৃহত্তম আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান এতে একটি তুর্কি প্রতিষ্ঠান ও আজারবাইজান দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীরভাবে অসন্তুষ্ট হলেও বিস্মিত নন। হোয়াইট হাউস জানিয়েছে দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতি থেকে বোঝাই যাচ্ছিল এই ধরনের হামলা ঘটতে পারে। মাত্র 2 সপ্তাহ আগে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের শীর্ষ বৈঠক হয়েছিল, যা শান্তি প্রক্রিয়া এগিয়ে নেবে বলে আশা করা হয়েছিল, কিন্তু নতুন হামলায় সেই প্রচেষ্টা বড় ধাক্কা খেল। জেলেনস্কি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন রাশিয়া আলোচনার টেবিলের বদলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নিয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞারও আহ্বান জানান। অন্যদিকে রাশিয়া দাবি করেছে তাদের হামলা মূলত সামরিক শিল্প স্থাপনা ও বিমান ঘাঁটিতে ছিল। ক্রেমলিন বলছে তারা এখনও শান্তি আলোচনায় আগ্রহী। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই হামলা পরিস্থিতি কোন পথে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই ঘটনা প্রবাহের পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন সকালের সংবাদে।